সারা ভারতের অসংখ্য মানুষ তিলোত্তমার সাথে হওয়া অন্যায় আর অপরাধের বিচার চাইছেন, কিন্তু কে বলতে পারে যে বা যারা এই অপরাধের আসল মাস্টারমাইন্ড সে বা তারাও হয়তো তিলোত্তমার ছবি হাতে মোমবাতি মিছিল করছে। শুনে অদ্ভুত মনে হচ্ছে, তাই না? কিন্তু ব্যাপারটা কি একান্তই অসম্ভব? গত 8ই আগস্ট আপামর ভারতবাসী একটা সুসংবাদের অপেক্ষায় প্রহর গুনছিল, কারণ ওই দিন অলিম্পিকে জ্যাভলিন থ্রোয়ের ফাইনাল ম্যাচ ছিল। আর আশা ছিল ভারতীয় অ্যাথলিট নীরজ চোপড়া অলিম্পিকের আসরে হয়তো দ্বিতীয়বারের জন্য স্বর্ণপদক লাভ করতে চলেছেন। যদিও সেদিন নীরজ চোপড়া স্বর্ণপদক জিততে পারেননি, তবুও রৌপ্য পদক জিতে ভারতের মুখ উজ্জ্বল করেন তিনি। টেলিভিশনে সম্প্রচারিত অলিম্পিকের এই ইভেন্টের দিকে চোখ রেখে বসেছিলেন কয়েক কোটি ভারতবাসী, আর তাদের মধ্যে ছিলেন কলকাতার আর.জি. কর হাসপাতালে কর্তব্যরত 31 বছর বয়সী একজন ডাক্তারও। কিন্তু সম্ভবত কেউই ভাবতে পারেননি আর মাত্র কয়েক ঘন্টার মধ্যেই সেই হাসপাতালে এমন একটা ঘটনা ঘটতে চলেছে, যে ঘটনা ঐতিহ্যবাহী প্রাচীন চিকিৎসা প্রতিষ্ঠান হিসেবে আর.জি. কর হাসপাতাল, তিলোত্তমা মহানগরী কলকাতা, রাজ্য হিসেবে পশ্চিমবঙ্গ সহ পুরো ভারতবর্ষের মুখে কালিমা লেপন করবে। পরের দিন অর্থাৎ গত 9ই আগস্ট সকালে আর.জি. কর হাসপাতালের সেমিনার রুমে ওই 31 বছর বয়সী মহিলা ডাক্তারের মৃতদেহ পড়ে থাকতে দেখা যায়। তিনি ছিলেন হাসপাতালের অন ডিউটি ট্রেনি ডাক্তার। টানা 36 ঘন্টার ডিউটি ছিল তাঁর। কিন্তু ডিউটিতে থাকাকালীন হাসপাতালের মধ্যেই গভীর রাতে তাঁকে করে নির্মমভাবে হত্যা করা হয়। ভাবুন একবার, একজন মহিলা তার কর্মক্ষেত্রেই নিরাপদ নন, কর্মক্ষেত্রেই তাঁকে এই ধরনের ভয়ঙ্কর পরিস্থিতির শিকার হতে হলো। আর এই ঘটনা একই সাথে এতটাই জঘন্য, ভয়াবহ এবং বেদনাদায়ক যে এ কথা প্রকাশ্যে আসতেই পুরো রাজ্য, পুরো দেশ, এমনকি দেশের বাইরেও সাধারণ মানুষ একযোগে এর প্রতিকার চেয়ে আর অপরাধীদের উপযুক্ত শাস্তি চেয়ে পথে নামেন। সেই দিন থেকে আজ পর্যন্ত এ রাজ্য বা এ দেশের কোনো না কোনো প্রান্তে ওই ট্রেনি ডাক্তারের জন্য জাস্টিস চেয়ে, সুবিচার চেয়ে মানুষ পথে নামছেন। কিন্তু সত্যিই কি তিলোত্তমা সুবিচার পাবে? যেহেতু একজন ভিকটিমের নাম পরিচয় প্রকাশ করার নিয়ম নেই, আর বিভিন্ন সংবাদ মাধ্যমে ওই ট্রেনি ডাক্তারকে তিলোত্তমা নামে অভিহিত করা হচ্ছে, তাই আমরাও তার আসল নাম উজ্জ্ব রেখে তাকে তিলোত্তমা নামেই অভিহিত করছি। কিন্তু তিলোত্তমা কি সত্যিই সুবিচার পাবে? কেন বলছি কথা? কারণ শুরু থেকেই এই পুরো ঘটনাকে ঘিরে যেভাবে একটার পর একটা রহস্য দানা বেঁধেছে, বিভিন্ন তথ্য প্রমাণ বিকৃত করা হয়েছে বলে যেভাবে অভিযোগ উঠেছে, তদন্ত প্রক্রিয়াকে ঘিরে যেভাবে একটার পর একটা প্রশ্ন উঠেছে, আর সর্বোপরি কলকাতা পুলিশ এবং হাসপাতাল কর্তৃপক্ষের তরফ থেকে যেভাবে নানা গাফিলতি হয়েছে বলে অভিযোগ করা হচ্ছে, সে সমস্ত কিছু মিলে সমগ্র ব্যাপারটিকে অত্যন্ত জটিল করে তুলেছে। যদিও কলকাতা হাইকোর্টের আদেশে বর্তমানে এই কেসের তদন্তভার নিয়েছে সিবিআই, কিন্তু রহস্যের জট খুলে তিলোত্তমার ও খুনের ঘটনায় কারা কারা জড়িত ছিল, আর সেদিন রাতে ঠিক কি কি ঘটেছিল, এই সমস্ত প্রশ্নের সঠিক উত্তর সিবিআই কি সত্যিই খুঁজে পাবে? যে অভিযুক্তকে ধরা হয়েছে সেই কি আসল অপরাধী, নাকি এর পেছনে রয়েছে অন্য কেউ? তারা কি সত্যিই ধরা পড়বে? আসুন আজকের পর্বে এই পুরো বিষয় নিয়ে আলোচনা করা যাক। নমস্কার, আমি অন্তরা, আর আপনারা দেখছেন ইনসাইট। 1886 সালে প্রতিষ্ঠিত হওয়া আর.জি. কর মেডিকেল কলেজ ছিল পুরো এশিয়া মহাদেশের সর্বপ্রথম প্রাইভেট মেডিকেল কলেজ। শতবর্ষ অতিক্রম করে আসা ডক্টর রাধা গোবিন্দ করের স্বপ্নের এই মেডিকেল কলেজ ও হাসপাতাল ভারতের অন্যতম প্রিমিয়ার মেডিকেল ইনস্টিটিউশন। তবে গত 8ই আগস্ট রাতে এই ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানে যে ঘটনা ঘটে,
তাতে এই প্রতিষ্ঠানের দীর্ঘ উজ্জ্বল ইতিহাস কালিমালিপ্ত হয়। রাতারাতি সুবিখ্যাত এই প্রতিষ্ঠান কুখ্যাত হিসেবে পরিচিত হয়ে ওঠে। সেদিন ঠিক কি কি ঘটেছিল তা এতদিনে আপনারা নিশ্চয়ই সবাই জেনে গিয়েছেন। আমরাও সেই ভয়ঙ্কর এবং বেদনাদায়ক ঘটনার পুনরাবৃত্তি করতে চাই না। তবে এই সমস্ত কিছুর ওপর যে সমস্ত প্রশ্ন উঠছে আর যে যে জায়গায় অস্বচ্ছতা এবং ধোঁয়াশা রয়েছে সেগুলি ভালোভাবে বোঝার জন্য সেদিনের মোটামুটি একটা টাইমলাইন আপনাদের সামনে রাখতে চাই। তবে এই টাইমলাইন আমরা অত্যন্ত সতর্কতার সাথে আপনাদের সামনে পেশ করছি, কারণ শুরু থেকে এই পুরো ঘটনা নিয়ে নানা ধরনের গুজব ও ফেক নিউজ মিডিয়া এবং সোশ্যাল মিডিয়াতে সম্প্রচারিত হয়েছে। এই সত্য মিথ্যা বিভিন্ন ধরনের তথ্যের ভেতর থেকে আসল ঘটনা তুলে আনা খুবই কঠিন কাজ। আমরা যতটা সম্ভব বস্তুনিষ্ঠভাবে এই পুরো ঘটনাকে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি। এখানে উল্লেখিত সমস্ত তথ্য বিভিন্ন সংবাদ মাধ্যম এবং তিলোত্তমার বাবা মায়ের দেওয়া বিভিন্ন ইন্টারভিউ থেকে প্রাপ্ত ইনফরমেশনের ভিত্তিতে আমরা আপনাদের সামনে রাখব। আরজিকর মেডিকেল কলেজের দ্বিতীয় বর্ষের পোস্ট গ্র্যাজুয়েট ট্রেনি তিলোত্তমা ঘটনার দিন অর্থাৎ বৃহস্পতিবার থেকে টানা 36 ঘন্টার ডিউটিতে ছিলেন। তিনি আরজিকর হাসপাতালের চেস্ট মেডিসিন বিভাগের পিজিটি ছিলেন। তার বাবা মা ইন্ডিয়া টুডেকে দেওয়া সাক্ষাৎকারে জানাচ্ছেন, বৃহস্পতিবার সকাল 8:10 তিনি বাড়ি থেকে বেরিয়ে যান এবং 36 ঘন্টা ডিউটি শেষ করে তার ফেরার কথা ছিল শুক্রবার বিকেল 4টে নাগাদ। পুরো দিন তিনি হাসপাতালে ডিউটি করেন। দিনটা আর 5টা দিনের মতোই একেবারে সাধারণ একটা দিন ছিল। হাসপাতালে সেদিন সেরকম কোনো উল্লেখযোগ্য ঘটনা ঘটেনি। একজন ডাক্তারের পক্ষে একেবারে সাধারণ একটা দিন। তিলোত্তমার মা জানাচ্ছেন, রাত 11:15 দিকে তিলোত্তমা তাকে ফোন করেছিলেন। ডিউটিতে থাকলে তিনি সাধারণত ওই সময়েই বাড়িতে ফোন করতেন। সেদিনও তিনি ফোন করেছিলেন। সাধারণ কথাবার্তার পর তিনি মাকে বলেন যে তিনি এবং তার কয়েকজন সহকর্মী মিলে অনলাইনে খাবার অর্ডার করেছিলেন। সেই খাবার এসে গেছে। তিনি ফোনটা রাখছেন, এবার তাঁরা খেয়ে নেবেন। এরপর কি ঘটেছিল তা জানার জন্য আমাদের সেদিন রাতে তিলোত্তমার সাথে যারা ডিউটিতে ছিলেন তাদের বক্তব্যের ওপর নির্ভর করতে হবে। সেদিন রাতে তিলোত্তমার সাথে চেস্ট মেডিসিন বিভাগেরই আরো 2 জন ফার্স্ট ইয়ার পোস্ট গ্র্যাজুয়েট ট্রেনি ডিউটিতে ছিলেন। সংবাদ মাধ্যমের সূত্র মারফত জানা যাচ্ছে সেই 2 জনের নাম সম্ভবত অর্ক এবং সৌমিত্র। এছাড়াও একজন ইন্টার্নও সেদিন তাদের সাথে ডিউটিতে ছিলেন। এই চেস্ট মেডিসিন বিভাগটি আরজিকর মেডিকেল কলেজ এবং হাসপাতালের ইমার্জেন্সি বিল্ডিং এর 3rd ফ্লোরে অবস্থিত। আর সেখানেই সেদিন রাতে ডিউটিতে ছিলেন তিলোত্তমা সহ মোটে 4 জন। পরে সিসিটিভি ফুটেজ থেকে তদন্তকারী অফিসাররা জানতে পারেন সেই রাতে আরো একজন হাউস স্টাফ 3rd ফ্লোরে গিয়েছিলেন। তার ডিউটি ছিল 1st ফ্লোরে অবস্থিত ইমার্জেন্সিতে, তবে গভীর রাতে তিনি 3rd ফ্লোরে একবার গিয়েছিলেন। তাই প্রথমে কলকাতা পুলিশের তদন্তকারী অফিসারেরা এবং পরে সিবিআই এর তদন্তকারী অফিসারেরা এই 4 জনকেই জিজ্ঞাসাবাদ করেন এবং এই 4 জনের পলিগ্রাফ টেস্টও হয়। জিজ্ঞাসাবাদের সময় তারা তদন্তকারী অফিসারদের যা যা জানিয়েছিলেন সে অনুযায়ী বাড়িতে ফোন করার পর প্রায় রাত 12টা নাগাদ তিলোত্তমা 2 জন ফার্স্ট ইয়ার পোস্ট গ্র্যাজুয়েট ট্রেনি অর্ক এবং সৌমিত্রর সাথে ডিনার করেন। তারপর তারা 3 জনে যান 3rd ফ্লোরে অবস্থিত চেস্ট ডিপার্টমেন্টের সেমিনার রুমে। সেখানে বসে তারা অলিম্পিকে নীরজ চোপড়ার জ্যাভলিন থ্রো এর ফাইনাল ম্যাচ দেখেন। যদিও তিলোত্তমার বাবা মা ইন্ডিয়া টুডের সাংবাদিককে দেওয়া সাক্ষাৎকারে বলেন, খেলা দেখার ব্যাপারে তিলোত্তমার কোনো ইন্টারেস্ট কোনো দিনও ছিল না। তাদের মেয়ে কেবলমাত্র পড়াশোনা করতেই ভালোবাসতো। পড়াশোনার বাইরে আর কোনো হবি তার ছিল না। এমনকি সিনেমা দেখার ব্যাপারেও তার কোনো উৎসাহ ছিল না। তাই ঘটনার দিন রাতে তিলোত্তমা অলিম্পিকের ম্যাচ দেখেছিলেন, এটা শুনে তারা আশ্চর্য হয়েছিলেন। মেয়ের হবি কি ছিল? লেখা ছাড়া সিনেমা দেখতে যাওয়া বা বন্ধুদের সাথে? সেদিন যেমন ওই যে বলছে যে খেলা দেখছিল, কোনোদিন খেলা দেখে না। মেয়ে পড়াশোনাই হবি, পড়াশোনা। আমি এমডি করার পরে ডিএম করব এবং তার জন্য কোর্সও কিনে ফেলেছিল অনলাইনে ওটা। ফলে প্রশ্ন উঠছে যে সবাই কি সব সত্যি কথা বলছেন? যাই হোক,
সংবাদপত্রের খবর অনুযায়ী অর্ক আর সৌমিত্র তদন্তকারী অফিসারদের জানান, ম্যাচ শেষ হয়ে যাওয়ার পরেও তারা তিনজন সেই সেমিনার রুমে বেশ কিছুক্ষণ বসে থাকেন, কারণ তাদের রেস্ট নেওয়ার যে স্লিপ রুমটি ছিল সেখানে তখন পলিসমনোগ্রাফি নামক স্লিপিং ডিসঅর্ডার সংক্রান্ত একটি ঘুমের টেস্ট চলছিল। সেই টেস্ট শেষ হয়ে যাওয়ার পর আনুমানিক রাত 1:30 থেকে 2টোর দিকে অর্ক এবং সৌমিত্র স্লিপ রুমে চলে যান বলে জানান, কিন্তু তিলোত্তমা সেই সেমিনার রুমেই বসে পড়াশোনা করতে থাকেন। তারপর তিনি সেই সেমিনার রুমে থাকা একটি ম্যাট্রেসের ওপর শুয়ে ঘুমিয়ে পড়েন। ম্যাট্রেসটি ছিল সেমিনার রুমের এক প্রান্তে থাকা কাঠের ডায়াসের ওপরে। তবে মিডিয়াতে এবং সোশ্যাল মিডিয়াতে অনেকেই দাবি করছেন যে তিলোত্তমা সেদিন আদৌ সেমিনার রুমে ঘুমিয়েছিলেন না, আর প্লেস অফ অকারেন্স বা অপরাধ স্থল নাকি সেমিনার রুম নয়, অন্য কোথাও। কিন্তু এখনো পর্যন্ত যা তথ্য পাওয়া গেছে তাতে দেখা যাচ্ছে তিলোত্তমা সেদিন সেমিনার রুমেই ঘুমিয়েছিলেন। অপরাধ সংঘটিত হওয়ার মাত্র কিছু সময় আগে তাকে সেখানেই ঘুমিয়ে থাকতে দেখেছিলেন বলে একজন অন ডিউটিতে থাকা প্রত্যক্ষদর্শী ডাক্তার তদন্তকারী অফিসারদের জানিয়েছিলেন। আর সেই প্রত্যক্ষদর্শী ডাক্তার হচ্ছেন সেদিন রাতে ইমার্জেন্সি ডিউটিতে থাকা হাউস স্টাফ। সিসিটিভি ফুটেজে রাত 2:45-এ তাকে 3rd ফ্লোরে যেতে দেখা যায়। এ নিয়ে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি তদন্তকারী অফিসারদের জানান যে ওই রাতে তিনি ইমার্জেন্সিতে ভর্তি হওয়া একজন রোগীর চিকিৎসার পরামর্শের জন্য অপর এক অন ডিউটি ডাক্তারকে খুঁজতে 3rd ফ্লোরে গিয়েছিলেন। 3rd ফ্লোরের বিভিন্ন রুমে ঢুকে তিনি ওই ডাক্তারের খোঁজ করতে থাকেন। সেই সময় তিনি সেমিনার রুমেও ঢুকেছিলেন। সেখানে তিনি তিলোত্তমাকে ওই ম্যাট্রেসের ওপর একটি লাল চাদর গায়ে ঘুমিয়ে থাকতে দেখেছিলেন। তারপর সেখান থেকে তিনি বেরিয়ে অন্য রুমে চলে যান, আর রাত আন্দাজ 3:30 থেকে 3:45-এর দিকে তিনি 3rd ফ্লোর থেকে বেরিয়ে 1st ফ্লোরে অবস্থিত ইমার্জেন্সিতে ফিরে আসেন। এদিকে তিলোত্তমার মৃত্যু হয়েছে বলে ধরা হচ্ছে শুক্রবার ভোর 4:15 থেকে 4:40-এর মধ্যে, আর তার মাত্র কিছু সময় আগেই তাকে সেমিনার রুমে ঘুমিয়ে থাকতে দেখেছিলেন বলে দাবি করছেন ওই হাউস স্টাফ। অপরদিকে 3rd ফ্লোরের চেস্ট ডিপার্টমেন্টে ডিউটিতে থাকা ইন্টার্ন জানিয়েছেন তিনি ইন্টার্নদের রুমেই ছিলেন। রাতে তিনি একবার সেমিনার রুমে গিয়ে তিলোত্তমার সাথে কথাও বলেছিলেন। একজন রোগীর রিপোর্ট দেখাতে তিনি সেখানে গিয়েছিলেন। তিলোত্তমা তখন ঘুমোচ্ছিলেন। ইন্টার্নের ডাকে তিনি ওঠেন। তারপর রিপোর্ট দেখে অন্য একজন ডাক্তারকে রিপোর্ট দেখিয়ে নিতে বলেন। তারপর তিলোত্তমা আবার ঘুমিয়ে পড়েন বলে সংবাদ সূত্রে জানা যাচ্ছে। ওই ইন্টার্ন রুম যেখানে সেই রাতের বাকি সময়টা ওই ইন্টার্ন ছিলেন বলে জানাচ্ছেন, সেই সাথে স্লিপ রুম যেখানে ছিলেন ফার্স্ট ইয়ার পিজিটি অর্ক এবং সৌমিত্র, আর সেমিনার রুম যেখানে ছিলেন তিলোত্তমা, এই 3টে রুমই কাছাকাছি অবস্থিত। কিন্তু তাও সেদিন রাতে বাকি 3জন কোনো শব্দ শোনেননি বলে তদন্তকারী অফিসারদের জানিয়েছেন। এই 4 জনের বক্তব্যের সত্যতা যাচাই করার জন্য তাদের পলিগ্রাফ টেস্টও করা হয়েছে, কিন্তু সেই টেস্টের রিপোর্টে কি রয়েছে তা নিয়ে এখনো কোনো তথ্য আমরা পাইনি। এরপর সকাল হয়। হাসপাতালের বাকি কর্মী, ডাক্তারবাবু এবং প্রফেসররা একে একে আসতে শুরু করেন। তিলোত্তমার মা বাবা ইন্টারভিউতে জানান ডিউটিতে থাকলে সকালের দিকে তিলোত্তমা বাড়িতে একবার ফোন করতেন, কিন্তু সেদিন তিনি ফোন না করাতে তার মা সকাল 8:30 নাগাদ 2বার তিলোত্তমার মোবাইলে ফোন করেন, কিন্তু তিনি ফোন ধরেননি। তখন তারা ভেবেছিলেন হয়তো তিলোত্তমা কাজে ব্যস্ত আছেন। ধীরে ধীরে বেলা বাড়তে থাকে। সকাল 9:30 নাগাদ ফার্স্ট ইয়ার পিজিটি সৌমিত্র তিলোত্তমার খোঁজ করতে করতে সেমিনার রুমে গিয়ে উপস্থিত হন, কিন্তু সেখানকার দৃশ্য দেখে তিনি হতভম্ব হয়ে যান। সেই ম্যাট্রেসের ওপর অবিন্যস্ত অবস্থায় তিলোত্তমার দেহ পড়ে থাকতে দেখা যায়। দেহের নিম্নাঙ্গে কোনো আবরণ ছিল না বলে তিনি জানিয়েছেন। সৌমিত্র রায় তড়িঘড়ি গিয়ে বাকিদের এই ঘটনা জানান। খবর শুনে সেখানে উপস্থিত সবাই ছুটে যায় সেমিনার রুমে। তারপর থেকে এই ঘটনার কথা পুরো হাসপাতাল জুড়ে ছড়িয়ে পড়তে থাকে। একে একে অনেকেই এসে ভিড় করতে থাকেন সেমিনার রুমে। আরজিকর হাসপাতালের তৎকালীন প্রিন্সিপাল সন্দীপ ঘোষ, যাকে বর্তমানে আর্থিক দুর্নীতির অভিযোগে গ্রেফতার করেছে সিবিআই এর দুর্নীতি দমন শাখা, তিনি তদন্তকারীদের জানান যে এই ঘটনার খবর তিনি পান সকাল 10:20 নাগাদ।
তার আগে তিনি এই ঘটনা সম্পর্কে কিছুই জানতেন না। সে সময় তিনি বাড়িতে ছিলেন যখন রেসপিরেটরি মেডিসিনের অ্যাসোসিয়েট প্রফেসর সুমিত রায় তপাদার তাকে ফোন করে এই ঘটনার কথা জানান। তবে তারপরেও হাসপাতালে পৌঁছাতে তার 11টা বেজে যায়। তদন্তকারী অফিসারদের সন্দীপ ঘোষ জানান, পথে আসতে আসতে তিনি আরজি করের মেডিকেল সুপারিনটেন্ডেন্ট, চেস্ট মেডিসিন ডিপার্টমেন্টের হেড এবং রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যানকে ফোন করেন। টালা পুলিশ স্টেশনের ওসিকেও তিনি ফোন করেন। তবে ওসি জানান যে তিনি ইতিমধ্যেই খবর পেয়েছেন, পুলিশ অকুস্থলে পৌঁছেও গেছে। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। বহু মানুষ ততক্ষণে সেমিনার রুমে ভিড় জমিয়েছেন, ঢুকেছেন, বেরিয়েছেন। মৃতদেহ প্রথম খুঁজে পাওয়া যায় সকাল 9:30 নাগাদ। কিন্তু এরপর দীর্ঘ 40 মিনিট কেটে যায় পুলিশে ইনফর্ম করতে। সকাল 10:10 আরজি করের পুলিশ আউটপোস্ট থেকে টালা থানাতে ফোন করে এই ঘটনার কথা জানানো হয়। কারণ টালা থানার জেনারেল ডায়েরিতে এই ঘটনা 10:10 লিপিবদ্ধ হয়। এরপর থানা থেকে পুলিশ অফিসাররা আসেন এবং সকাল 10:30 নাগাদ তারা হাসপাতালে পৌঁছে ঘটনাস্থল ঘিরে ফেলেন। কিন্তু 9:30 থেকে 10:30 অর্থাৎ প্রায় 1 ঘন্টা সময় ধরে মৃতদেহ অরক্ষিত ছিল। বহু মানুষ এই 1 ঘন্টায় সেমিনার রুমে ঢুকেছেন, বেরিয়েছেন, হয়তো বিভিন্ন জিনিসে হাতও দিয়েছেন। আর এতে এভিডেন্স ট্যাম্পারিং বা তথ্য প্রমাণ লোপাট এবং তথ্য প্রমাণ নষ্ট হওয়ার আশঙ্কাও উড়িয়ে দেওয়া যায় না। অবশ্য পুলিশ ঘিরে ফেরার পরেও বহু অবাঞ্ছিত মানুষ কর্ডনের মধ্যে ছিলেন বলে অভিযোগ ওঠে। তারা অবাধে চারিদিকে ঘোরাফেরা করছিলেন। মৃতদেহের একেবারে গা ঘেঁষেও অনেককে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে বলে অনেকেই দাবি করছেন। অনেকেই ইচ্ছে মতো ফটো বা ভিডিও তুলেছেন। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সেই সব ফটো ও ভিডিও মোবাইলে ঘুরে বেড়াচ্ছে। আর এতে হাতের বা পায়ের ছাপ সহ বিভিন্ন এভিডেন্স নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। এটা কিন্তু একেবারেই উচিত ছিল না। আবার অপরদিকে তিলোত্তমার দেহ উদ্ধারের পর দীর্ঘক্ষণ কেটে গেলেও হাসপাতাল কর্তৃপক্ষের তরফ থেকে তার মা বাবাকে কোনো খবর জানানো হয়নি। সংবাদ মাধ্যমে দেওয়া ইন্টারভিউতে তাঁরা জানান যে হাসপাতালের তরফ থেকে অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেন্ডেন্ট পরিচয় দিয়ে একজন মহিলা সকাল 10:52 দিকে তাদেরকে ফোন করে বলেন যে তাদের মেয়ে কিছুটা অসুস্থ হয়ে পড়েছে, তাই তাকে হাসপাতালে ভর্তি করা হচ্ছে। তাঁরা যেন তাড়াতাড়ি হাসপাতালে চলে আসেন। শুধু এই নয়, পরপর 3 বার তিলোত্তমার মা বাবাকে 3 রকম কথা বলা হয়। প্রথমবার বলা হয় তিলোত্তমা খানিকটা অসুস্থ হয়ে পড়েছেন, তাই তাকে হাসপাতালে ভর্তি করা হচ্ছে। দ্বিতীয়বার বলা হয় তিনি গুরুতর অসুস্থ, তাই তার মা বাবা যেন তাড়াতাড়ি হাসপাতালে চলে আসেন। আর তৃতীয়বার বলা হয় তিলোত্তমা সম্ভবত সুইসাইড করেছেন, তার মৃত্যু ঘটেছে, তাই তারা যেন যত দ্রুত সম্ভব হাসপাতালে চলে আসেন। আরজি কর হাসপাতালের চেস্ট মেডিসিন বিভাগের ইনচার্জ ডক্টর অরুণাভ দত্ত চৌধুরী সংবাদ মাধ্যমকে বলেন, তিলোত্তমার মা বাবাকে ফোন করেছিলেন আরজি করের নন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেন্ডেন্ট সুচিত্রা সরকার। তবে গত 9 আগস্টের পর থেকে পুলিশ ডক্টর অরুণাভ দত্ত চৌধুরীকে জিজ্ঞাসাবাদ শুরু করার পর থেকে মিডিয়ার সামনে তাকে আর দেখা যায়নি। এখন সত্যিই কি তিলোত্তমার মা বাবাকে সুচিত্রা সরকার ফোন করেছিলেন, নাকি অন্য কেউ ফোন করেছিল? আর ফোন করে এভাবে সম্পূর্ণ অসত্য কথা কেন বলা হলো তা খতিয়ে দেখার দায়িত্ব তদন্তকারী অফিসারদের ওপর। পুলিশের সিনিয়র অফিসার, ডিটেকটিভ, ফরেনসিক এক্সপার্ট, ফটোগ্রাফার এবং ভিডিওগ্রাফার ঘটনাস্থলে এসে পৌঁছয় 11টা থেকে 11:30 নাগাদ। তারপর মৃতদেহের ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি করা হয়। সেই সাথে ফরেনসিক এবং ফিঙ্গারপ্রিন্ট ডিপার্টমেন্ট বিভিন্ন এভিডেন্স কালেক্ট করতে থাকে। কলকাতা পুলিশের পক্ষ থেকে বেলা 12:29 মৃতদেহের প্রথম ফটো তোলা হয়। কিন্তু তার বহু আগে থেকেই বিভিন্ন মানুষ মোবাইলে মৃতদেহের ফটো এবং ভিডিও তুলে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে শেয়ার করছিলেন। আর পুলিশ আসার পরেও অনেক অবাঞ্ছিত মানুষ সেই স্থানে ভিড় করে দাঁড়িয়েছিলেন, যা একেবারেই নিয়ম বিরুদ্ধ। পরে যখন এ নিয়ে প্রশ্ন ওঠে, আরজি করের জুনিয়র ডাক্তাররা এ নিয়ে একটার পর একটা যখন প্রশ্ন তুলতে শুরু করেন, তখন চাপে পড়ে কলকাতা পুলিশের তরফ থেকে এর ব্যাখ্যা দেওয়া হয়। ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায় সাংবাদিক সম্মেলন করে বলেন, সেমিনার রুমটি লম্বায় ছিল 51 ফুট। সেই 51 ফুটের মধ্যে মৃতদেহ যেখানে ছিল
সেখান থেকে 40 ফুট এলাকা ঘিরে কর্ডন করা হয়েছিল। ভিড় যা ছিল তা ছিল ওই 40 ফুটের বাইরের অংশে। ভেতরে যারা ছিলেন তারা সবাই পুলিশের লোক। এমনকি তিনি সেদিনের একটি ছবি দেখিয়ে ভেতরে যারা ছিলেন তাদের চিহ্নিত করে তাদের পরিচয় সাংবাদিকদের জানিয়েছিলেন। কিন্তু এতে বিতর্ক থামার বদলে আরো বেড়ে যায়। কারণ ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায় লাল জামা পরিহিত একজনকে দেখিয়ে বলেন, ইনি পুলিশের ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট। কিন্তু আন্দোলনরত জুনিয়র ডাক্তাররা কলকাতা পুলিশের এই ব্যাখ্যায় খুব একটা সন্তুষ্ট হতে পারেননি। অপরদিকে ভারতের সর্ববৃহৎ ডাক্তারদের সংগঠন ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের পশ্চিমবঙ্গ শাখার তরফ থেকে ফেসবুক পোস্ট করে পুলিশের বক্তব্যের বিরোধিতা করা হয়। আইএম এর রাজ্য শাখা নিশ্চিতভাবে জানায় যে লাল জামা পরিহিত ওই ব্যক্তি কোনোভাবেই পুলিশের ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট হতে পারেন না, কারণ তিনি আরজি করের প্রিন্সিপাল সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ অভিক দে, আর ইনি এসএসকেএম হাসপাতালের সার্জারি বিভাগের ফার্স্ট ইয়ার পোস্ট গ্রাজুয়েট ট্রেনি। কলকাতা পুলিশের পক্ষ থেকে একজন পিজিটিকে কেন তাদের ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট বলে পরিচয় করানো হচ্ছে তা নিয়ে প্রশ্ন তোলে আইএমএ, কিন্তু কলকাতা পুলিশ এখনো পর্যন্ত তার কোনো সদুত্তর দেয়নি। অপরদিকে সেই সাংবাদিক সম্মেলনে ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায় যে ফটোটিকে দেখিয়ে সেখানে উপস্থিত ব্যক্তিদের পরিচয় সাংবাদিকদের দিচ্ছিলেন, অভিযোগ ওঠে যে সেটি একটি ক্রপ করা ফটো। মূল ফটোগ্রাফ থেকে খানিকটা ক্রপ করে নিয়ে তারপর সেটিকে দেখাচ্ছিলেন ইন্দিরা মুখোপাধ্যায়। জুনিয়র ডাক্তাররা অভিযোগ করেন মূল ফটোটিতে আরো বেশ কয়েকজনকে দেখা যাচ্ছে, যাদের পরিচয় পুলিশের তরফ থেকে এখনো জানানো হয়নি, আর যাদের উপস্থিতি ক্রাইম সিনে অবাঞ্ছিত। সেখানেই বেগুনি শার্ট পরা এক ব্যক্তিকে দেখা যাচ্ছে, যাকে জুনিয়র ডাক্তাররা সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ বর্ধমান মেডিকেল কলেজের সিনিয়র রেসিডেন্ট ডাক্তার বিরূপাক্ষ বিশ্বাস হিসেবে চিহ্নিত করেছেন। যদিও সংবাদ মাধ্যমের তরফ থেকে বিরূপাক্ষ বিশ্বাসকে এ ব্যাপারে জিজ্ঞেস করা হলে তিনি বলেন যে তিনি আরজি কর হাসপাতালে গিয়েছিলেন, কিন্তু তিনি সেমিনার রুমে যাননি। অথচ জুনিয়র ডাক্তাররা বলছেন বেগুনি শার্ট পরা ওই ব্যক্তি বিরূপাক্ষ বিশ্বাসী, কারণ সেদিনের বিভিন্ন ভিডিওতে সেই একই ধরনের জামা কাপড় পরা বিরূপাক্ষ বিশ্বাসকে সন্দীপ ঘোষের সাথে আরজি কর হাসপাতালে দেখা গেছে। সংবাদ মাধ্যমে সেই ভিডিওও দেখা গেছে। আর এসব থেকে এটা পরিষ্কার যে ঘটনাস্থলে তখন কেবলমাত্র কলকাতা পুলিশ আর তাদের টিমই ছিল না, সেই সাথে ছিল অনেক অবাঞ্ছিত মানুষ। যাই হোক, বেলা 1টার দিকে তিলোত্তমার মা বাবা হাসপাতালে এসে পৌঁছন, আর 1:10 দিকে তারা সেমিনার রুমের সামনে এসে পৌঁছন, কিন্তু তাদেরকে তিলোত্তমার মৃতদেহ দেখতে দেওয়া হয়নি বলে তারা অভিযোগ করেন। বেশ কয়েক ঘন্টা অপেক্ষা করার পর 3:30-এর দিকে তিলোত্তমার বাবা প্রথম তার মৃতদেহ দেখেন। তিলোত্তমার পরিবার এবং আরজি করে কর্মরত তিলোত্তমার সহকর্মী ও জুনিয়র ডাক্তাররা দাবি করতে থাকেন মৃতদেহের ইনকোয়েস্ট এবং ময়না তদন্ত যেন একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতেই করা হয়, আর পুরো প্রক্রিয়াটির যেন ভিডিওগ্রাফি করা হয়। তাদের দাবি মেনে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে ডাকা হয়। বিকেল 4:20 থেকে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে মৃতদেহের ইনকোয়েস্ট করা হয়। তারপর পোস্টমর্টেমের জন্য মৃতদেহ নিয়ে যাওয়া হয় মর্চুয়ারিতে। সন্ধে 6:10 থেকে পোস্টমর্টেম চলে। ক্রাইম সিন অর্থাৎ সেমিনার রুম থেকে কলকাতা পুলিশের ফরেন্সিক এবং ফিঙ্গারপ্রিন্ট বিভাগ 40টি স্যাম্পল কালেক্ট করে, আর ক্রাইম সিনের 3D ম্যাপিং করা হয়। তারপর সমস্ত প্রক্রিয়া শেষ করে মৃতদেহ তুলে দেওয়া হয় পরিবারের হাতে। তবে এখানেও বেশ কিছু প্রশ্ন ওঠে, যেমন পোস্টমর্টেম আরজি করেই কেন করা হলো? কারণ অপরাধ ঘটেছে আরজি করে, আর এই অপরাধের সাথে কে কে যুক্ত রয়েছে তা জানা নেই। ফলে নিরপেক্ষতা বজায় রাখার জন্য পোস্টমর্টেম অন্য যে কোনো সরকারি হাসপাতালে করা উচিত ছিল, বা অন্ততপক্ষে অন্য হাসপাতালের ডাক্তার বাবুদের এনে পোস্টমর্টেম করানো যেতে পারত। কিন্তু তা না করে আরজি করে তিলোত্তমার মৃতদেহের পোস্টমর্টেম করার সিদ্ধান্ত নেওয়া হয়। তারপর অত্যন্ত তাড়াহুড়ো করেই মৃতদেহের শেষকৃত্য সমাধা করে দেওয়া হয় বলে অভিযোগ ওঠে। তিলোত্তমার বাবা মা সাক্ষাৎকারে এই ব্যাপারটিরও উল্লেখ করেছেন। মৃতদেহ পুড়িয়ে ফেলার এত তাড়া কেন ছিল? উত্তর জানা নেই। উত্তর খোঁজার দায় তদন্তকারীদের। কলকাতা পুলিশ 9 আগস্ট রাত থেকে তদন্ত প্রক্রিয়া শুরু করে দেয়। ওই রাতে আরজি কর হাসপাতালের 3rd ফ্লোরে কারা কারা ছিল, কে কখন কোথায় ছিল ইত্যাদি সমস্ত কিছু জিজ্ঞাসাবাদ করা হয়।
সেই সাথে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হয়। তখনই এক ব্যক্তির সন্দেহজনক গতিবিধির ওপর তদন্তকারীদের নজর পড়ে। ভোর 4:03 নাগাদ 3rd ফ্লোরের করিডোরে ওই ব্যক্তিকে দেখা যায়। সিসিটিভি ফুটেজে তাকে সেমিনার রুমের দিকে যেতে দেখা যায়। এরপর 4:32 পুনরায় তাকে সেই করিডোর ধরে বেরিয়ে আসতে দেখা যায়। আর 4:37 হাসপাতালের মেন গেট দিয়ে বাইকে চেপে তাকে বেরিয়ে যেতে দেখা যায়। জিজ্ঞাসাবাদ করে পুলিশ অফিসাররা জানতে পারেন ওই ব্যক্তি একজন সিভিক ভলেন্টিয়ার, নাম সঞ্জয় রায়। সিসিটিভি ফুটেজ আরো ভালো করে খতিয়ে দেখে তদন্তকারী অফিসাররা খুঁজে পান যে ঢোকার সময় সঞ্জয় রায়ের গলায় ব্লুটুথ ইয়ারফোন ছিল, কিন্তু বেরোনোর সময় তার গলায় সেই ব্লুটুথ ইয়ারফোন দেখতে পাওয়া যায় না। এদিকে মৃতদেহের কাছে পুলিশ একটি ছেঁড়া ব্লুটুথ ইয়ারফোন খুঁজে পেয়েছিল। সঞ্জয়ের মোবাইল নাম্বার ট্র্যাক করে সল্টলেকে অবস্থিত কলকাতা পুলিশের ব্যারাকে তার অবস্থানের কথা তদন্তকারী অফিসাররা জানতে পারেন। সেখান থেকে তাকে ডিটেইন করে দীর্ঘ জিজ্ঞাসাবাদ করা হয়। সিসিটিভি ফুটেজ তাকে দেখিয়ে তার ব্লুটুথ ইয়ারফোনটি কোথায় তা জানতে চাওয়া হলে সঞ্জয় জানায় যে সেটি হারিয়ে গেছে। তখন পুলিশ তার মোবাইলের ব্লুটুথ অন করতেই সেমিনার রুম থেকে পাওয়া সেই ব্লুটুথ ইয়ারফোনের সাথে তা পেয়ার হয়ে যায়। ফলে বোঝা যায় ওই ব্লুটুথ ইয়ারফোনটি তারই। সেই সাথে তার গাল, হাত, আঙুল সহ শরীরের বিভিন্ন অংশে বেশ কিছু টাটকা ক্ষতচিহ্নও দেখতে পাওয়া যায়। সেই ক্ষত কিভাবে সৃষ্টি হলো তার কোনো সদুত্তর সে দিতে পারে না। এরপর কলকাতা পুলিশ সঞ্জয় রায়কে তিলোত্তমার ধর্ষণ ও হত্যার অপরাধে অভিযুক্ত হিসেবে গ্রেফতার করে। বর্তমানে প্রেসিডেন্সি জেলে তাকে রাখা হয়েছে। 2 বার তার পলিগ্রাফ টেস্ট হয়েছে। আর হাইকোর্টের রায়ে বর্তমানে এই কেসের তদন্তভার নিয়েছে সিবিআই। তিলোত্তমার শরীরে এবং নখে যে বডি স্যাম্পল পাওয়া গেছে, ডিএনএ টেস্টে সঞ্জয়ের সাথেই সেই স্যাম্পল ম্যাচ করেছে বলে সংবাদ মাধ্যম থেকে জানা যাচ্ছে। তবে সিবিআই এর তরফ থেকে দিল্লি এইমস এর ডিএনএ এবং ফরেনসিক এক্সপার্টদের কাছে পুনরায় ম্যাচিং এর জন্য সমস্ত এভিডেন্স পাঠানো হয়েছে। তবে তার রিপোর্ট এখনো পর্যন্ত পাওয়া যায়নি। অভিযুক্ত সঞ্জয় রায় প্রথমে সব অপরাধ স্বীকার করলেও পরে আদালতে তা অস্বীকার করে। নিজেকে নির্দোষ বলে সে দাবি করে। সিবিআই এর দাবি, দিল্লি এইমস এর এক্সপার্টদের কাছ থেকে রিপোর্ট আসার পর জানা যাবে সেদিন রাত্রে তিলোত্তমার সাথে যে অপরাধ ঘটেছিল তার জন্য শুধুমাত্র সঞ্জয় রায় একা দায়ী, নাকি এর পেছনে আরো কেউ রয়েছে। কবে এই প্রশ্নের সমাধান হবে তা জানা নেই, কিন্তু এই পুরো ঘটনাকে ঘিরে এখনো অনেক ধোঁয়াশা রয়েছে। বেশ কতগুলি প্রশ্ন আমরা ইতিমধ্যেই আপনাদের সামনে রেখেছি। আরো অনেক প্রশ্নের উত্তর এখনো পাওয়া বাকি। এক এক করে সেগুলি আপনাদের সামনে রাখছি। যেমন তিলোত্তমার বাবা মা জানাচ্ছেন, গত 9 আগস্ট তারিখে যখন তারা সেমিনার রুমে তিলোত্তমার মৃতদেহ দেখেন, তখন মৃতদেহের ওপর একখানি সবুজ চাদর ছিল। সংবাদ মাধ্যমে তার ফটো তারা দেন, কিন্তু তিলোত্তমার মৃতদেহের যে ফটো সোশ্যাল মিডিয়াতে বা আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের কাছে রয়েছে, তাতে পরিষ্কার দেখা যাচ্ছে মৃতদেহের ওপর নীল চাদর ঢাকা। তার মানে নিশ্চিত মৃতদেহের চাদর কেউ বা কারা সরিয়েছে। কলকাতা পুলিশের তরফ থেকে দাবি করা হচ্ছে প্রথম থেকে মৃতদেহের ওপর নীল চাদরই ছিল, কিন্তু এখানে পরিষ্কারভাবে দেখা যাচ্ছে একখানি সবুজ চাদরও ছিল, যেরকমটা তিলোত্তমার মা বাবা দাবি করেছেন। তাহলে কোথায় গেল আর কে সরালো সেই সবুজ চাদর? উত্তর খোঁজাটা প্রয়োজন। এবার আসি দ্বিতীয় প্রশ্নে। এখনো পর্যন্ত মূল অভিযুক্ত সঞ্জয় রায় কি শুধুমাত্র ঘটনার দিন রাতেই চেস্ট ডিপার্টমেন্টে বা অন্যান্য ডিপার্টমেন্টে ঘুরে বেড়াচ্ছিল, নাকি অন্যান্য দিনও সে এরকমই করে থাকে? যদি আগেও সে এরকমই করে থাকতো, অর্থাৎ রাত্রিবেলা আরজি করের বিভিন্ন ডিপার্টমেন্টে ঘুরে বেড়াতো, তাহলে নিঃসন্দেহে কারো না কারো নজরে নিশ্চয়ই পড়তো। কেউ কি তাকে আগে এরকম ঘুরে বেড়াতে দেখেছিলেন? যদি দেখে থাকতেন তাহলে নিশ্চয়ই অন্যান্য সহকর্মীদের জানাতেন বা হাসপাতাল কর্তৃপক্ষের কাছে অভিযোগ করতেন, কিন্তু এখনো পর্যন্ত সেরকম কোনো তথ্য বা অভিযোগের কথা আমরা জানতে পারিনি। তাহলে প্রশ্ন ওঠাটা স্বাভাবিক যে ওই দিন সে কেন এরকম একটা অসময়ে
ভোর 4টের সময় ইমার্জেন্সি বিল্ডিংয়ে ঘুরে বেড়াচ্ছিল। আর শুধু ঘুরেই বেড়াচ্ছিল না, সিসিটিভি ফুটেজে তাকে বিভিন্ন অপারেশন থিয়েটার ও টেস্ট ডিপার্টমেন্টে উঁকি দিতে দেখা যায়। হতে পারে সে কাউকে খুঁজছিল বা কেউ তাকে ডেকেছিল। তাহলে সেই ব্যক্তিটি কে? তাছাড়া আপনারা যদি সেমিনার রুমের ভিডিওটি দেখে থাকেন, যা বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখানো হচ্ছে, ভালো করে ভাবলে সেখানেও একটা প্রশ্ন উঠতে পারে। সেমিনার রুমটি লম্বায় 51 ফুট এবং চওড়ায় 32 ফুট, অর্থাৎ রুমটি বেশ বড়। সেই রুমে ঢোকার 8টি দরজা থাকলেও পুলিশের তরফ থেকে বলা হয় সেদিন কেবলমাত্র একটি দরজাই খোলা ছিল। সেখান দিয়ে ভেতরে ঢুকলে প্রথমে বেঞ্চ, টেবিল, একটি বেড, কয়েকটি কাঠের চেয়ার এবং বেশ কিছু মেশিনপত্র পার হয়ে তবে ঘরের কোণার দিকে অবস্থিত সেই কাঠের ডায়াসের কাছে পৌঁছানো যাবে, যেখানে তিলোত্তমা শুয়েছিলেন। এছাড়াও যেহেতু সেটি সেমিনার রুম, তাই ঘরের একদিক চেয়ারে পুরো ভর্তি। তিলোত্তমার বেডের সামনে একটি পিলারও রয়েছে, ফলে বাইরে থেকে উঁকি ঝুঁকি মেরে ভেতরে ওই বিছানাটিকে সহজে দেখা যাবে না। তাহলে মদ্যপ অবস্থায় সঞ্জয় রায় কিভাবে জানলো যে ঘরের একদম কোণার দিকে ডায়াসের ওপর কেউ শুয়ে আছে? ফলে প্রশ্ন ওঠাটা স্বাভাবিক যে হয়তো অন্য কেউ তাকে সেই খবর দিয়েছিল। হয়তো সে নিশ্চিতভাবে জানতো সেমিনার রুমে কেউ একজন রয়েছে এবং সে ঘুমিয়ে রয়েছে। তবে এই থিওরি পাল্টে যাবে যদি জানা যায় সেমিনার রুমের অন্য কোনো দরজাও সেদিন খোলা ছিল। তাহলে এখন প্রশ্ন উঠবে যে সেই দরজা বন্ধ করলো কে? তাছাড়া সিসিটিভি ফুটেজে সঞ্জয় রায়কে ইমার্জেন্সি বিল্ডিং এর 3rd ফ্লোরে ঢুকতে দেখা গিয়েছিল ভোর 4:03 আর সে বেরিয়ে যায় 4:32 অর্থাৎ 29 মিনিট সময়ের মধ্যে সে তার যাবতীয় অপরাধ সমাধা করে 3rd ফ্লোর থেকে বেরিয়ে যায়। এই সময়ের মধ্যে সে সেমিনার রুমে ঢুকে ভিকটিমকে খুঁজে বের করে, তারপর তার যাবতীয় প্রতিরোধ সত্ত্বেও অপরাধ সমাধা করে। কিন্তু ভিকটিম কোথায় আছে আগে থেকে তার খবর না থাকলে বা অপরাধের সময় তাকে কেউ সাহায্য না করলে মাত্র 29 মিনিটের মধ্যে একা এত সব কিছু করে বেরিয়ে যাওয়াটা কতটা সম্ভব তাতে সন্দেহ রয়েছে। তিলোত্তমার মা বাবার কথা অনুযায়ী তারা যখন তার মেয়ের মৃতদেহ দেখেন, তখন দেখেন তার একটা হাত মাথার উপরে রাখা রয়েছে। বিভিন্ন সোশ্যাল মিডিয়াতেও মৃতদেহের যে ছবি রয়েছে তাতে সেরকমই দেখা যাচ্ছে, কিন্তু হাতের ওই অবস্থান একেবারেই স্বাভাবিক নয়, যেখানে তিলোত্তমাকে খুন করে নির্মমভাবে হত্যা করা হয়েছে। এই অবস্থায় যে কেউ প্রাণপণ শক্তিতে প্রতিরোধ করার চেষ্টা করবে, আর তিলোত্তমা যে প্রতিরোধ করেছিল পোস্টমর্টেম রিপোর্টে তা পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে। ফলে তার হাত ওইভাবে মাথার ওপরে থাকতে পারে না, যদি না কেউ পরে তার হাত সরিয়ে ওইখানে রেখে দেয়। আরো দেখুন, তিলোত্তমার মা বাবা সাক্ষাৎকারে জানাচ্ছেন যে বিছানার পাশে তিলোত্তমার ল্যাপটপ, ডায়েরি এবং মোবাইল ফোন পরপর সাজানো ছিল। মৃতদেহের যে ভিডিওগুলি বিভিন্ন সংবাদ মাধ্যম এবং সমাজ মাধ্যমে রয়েছে সেগুলিতেও তাই দেখা যাচ্ছে। কিন্তু ভাববার মতো বিষয় হলো, যেখানে মৃত্যুর পূর্বে তিলোত্তমা নিজেকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করছিল, সেখানে একেবারে কাছে থাকা ল্যাপটপ, ডায়েরি বা মোবাইল ফোন এত সুন্দর করে সাজানো থাকলো কিভাবে? নিশ্চিতভাবে সঞ্জয় রায়ের মতো মদ্যপ অবস্থায় থাকা একজন সিভিক ভলেন্টিয়ারের পক্ষে এত ভাবনা চিন্তা করে এত সূক্ষ্মভাবে এই সমস্ত কিছু করা সম্ভব নয়। আর এই সমস্ত প্রশ্ন, সমস্ত ধোঁয়াশা একদিকেই ইশারা করছে যে হয়তো ওই দিন সঞ্জয় রায়কে অপর এক বা একাধিক ব্যক্তি কোনো না কোনোভাবে সাহায্য করেছিল। আর সেই ব্যক্তি বা সেই সব ব্যক্তি নিশ্চিতভাবে হাসপাতালের মধ্যেরই কেউ, কারণ বাইরের কারো পক্ষে এসব করা একেবারেই সম্ভব নয়। আর সেই এক বা একাধিক ব্যক্তি হয়তো আজ তিলোত্তমার ছবি হাতে মোমবাতি মিছিল করছে। আরেকটি কথা, আরজি করের মতো এত বড় এবং এত ব্যস্ত সরকারি হাসপাতালে ডিউটিতে থাকা একজন ট্রেনি ডাক্তার এতক্ষণ অনুপস্থিত রইলেন, অথচ বেলা 9:30 পর্যন্ত তার কোনো খোঁজ পড়ল না। এই ব্যাপারটা কি এতটাই স্বাভাবিক? সেদিন চেস্ট ডিপার্টমেন্টে যারা কর্মরত ছিলেন সেই একাধিক ডাক্তার, নার্স বা গ্রুপ ডি কর্মী এতক্ষণ ধরে তিলোত্তমাকে কারোরই প্রয়োজন পড়ল না।
ধরে নেওয়া যেতে পারে যখন অপরাধ ঘটছিল তখন হয়তো তারা সবাই গভীর ঘুমে আচ্ছন্ন ছিলেন বা অন্যত্র ছিলেন, তাই তারা কিছু বুঝতে পারেননি। কিন্তু যখন সকাল হলো, ডিপার্টমেন্টের বাকি সবাই যখন একে একে আসতে শুরু করলেন, তখনও কি তিলোত্তমার অনুপস্থিতি কারোর নজরে আসেনি? যে রোগীদের দেখাশোনা করার দায়িত্ব তাঁর ওপর ছিল, এত সময় ধরে তাদের কারো কোনো সমস্যা হয়নি? কেন এত পরে তিলোত্তমার খোঁজ করা হলো? অপরদিকে তিলোত্তমার পোস্টমর্টেম রিপোর্টটিও বেশ কয়েকটি প্রশ্নের সৃষ্টি করেছে। ইন্ডিয়া টুডেকে দেওয়া একটি সাক্ষাৎকারে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের প্রাক্তন ন্যাশনাল প্রেসিডেন্ট প্রফেসর ডাক্তার জে.এ. জয়লাল বলেন, এই পোস্টমর্টেম রিপোর্টে বেশ কিছু ভাষাগত এবং টেকনিক্যাল ভুল রয়েছে। সারা ভারতে তো বটেই, এমনকি পুরো বিশ্বেও পোস্টমর্টেম রিপোর্ট লেখার ক্ষেত্রে একটি নির্দিষ্ট ভাষার ব্যবহার করা হয়। বিভিন্ন জিনিসের টার্ম সর্বত্র একইভাবে লেখা হয়, কিন্তু এক্ষেত্রে পোস্টমর্টেম রিপোর্টে যে টেকনিক্যাল টার্মগুলি ব্যবহৃত হয়েছে সাধারণত সেভাবে লেখা হয় না পোস্টমর্টেম রিপোর্টে। The protocol, the set language to be used in autopsy is, you're saying, universal, and that language was not used. That is universal. We have a Modi's textbook of forensic medicine, or when we whatever the pattern which we use, whether it is Kashmir or in Kanyakumari, the autopsy report is going to be the same. And here it Because we are wasn't. following the same thing. And here it It is wasn't, not. sir. But it wasn't. ডক্টর জয়লাল এই রিপোর্ট লেখার ক্ষেত্রে বেশ কিছু মারাত্মক ভুলেরও উল্লেখ করেন। ইউটিউবে এই সম্পূর্ণ সাক্ষাৎকারটি রয়েছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। ডক্টর জয়লাল বলেন, যিনি এই পোস্টমর্টেম রিপোর্টটি তৈরি করেছেন, হয় তিনি এ কাজে অভিজ্ঞ নন, অথবা ইচ্ছাকৃতভাবে এইসব ভুলগুলি করা হয়েছে যাতে এই পোস্টমর্টেম রিপোর্ট পরে সহজে খারিজ হয়ে যায়। প্রথমত, অপরাধ যেখানে ঘটেছে সেই আরজি করেই মৃতদেহের পোস্টমর্টেম করানো, আর তারপর পোস্টমর্টেম রিপোর্টে এই এত ভাষাগত এবং টেকনিক্যাল ভুল। প্রশ্ন উঠছে, এসবের পেছনে কি উদ্দেশ্য ছিল? এছাড়া আরো একটি প্রশ্ন উঠছে, ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখার্জির নিজের বক্তব্য অনুযায়ী কলকাতা পুলিশ সেমিনার রুমের 51 ফুটের মধ্যে 40 ফুট এরিয়া কর্ডন করে রেখেছিল, ঘরের বাকি 11 ফুট কর্ডন করেনি। কিন্তু প্রশ্ন উঠছে, কলকাতা পুলিশ কি করে নিশ্চিত হলো যে অপরাধের যাবতীয় এভিডেন্স ওই 40 ফুটের মধ্যেই রয়েছে, তার বাইরে আর কিচ্ছু নেই? তাছাড়া কোন কারণে পুলিশের উপস্থিতি সত্ত্বেও কলেজ কর্তৃপক্ষের আদেশে সেমিনার রুমের ঠিক পাশের ঘরের একটি দেওয়াল ভেঙে ফেলা হলো? এর উদ্দেশ্য কি ছিল? ফলে একটার পর একটা প্রশ্ন এই ঘটনাকে ঘিরে এখনো রয়েছে, আর এই প্রশ্নগুলোর উত্তর পাওয়াটা জরুরি। কিন্তু এসব উত্তর কবে পাওয়া যাবে বা আদৌ পাওয়া যাবে কিনা তা জানা নেই। তবে আমাদের মনে হয়েছে তিলোত্তমার সুবিচারের জন্য এই সব প্রশ্নগুলো নিয়ে আলোচনা করা অত্যন্ত জরুরি, কারণ প্রশ্ন করলে তবেই তার উত্তর পাওয়া যাবে। জাস্টিস ফর তিলোত্তমা আমাদের সবার দাবি। এ বাদেও এ বিষয়ে আপনাদের মনে যদি আর কোনো প্রশ্ন থাকে তা কমেন্টের মাধ্যমে আমাদের অবশ্যই জানান। দেখা হচ্ছে আগামী পর্বে নতুন কোনো বিষয় নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।